বাংলাতে লেখা আছে সুন্দর যে 70,000 টাকার বিনিময়ে আমি ভিসা ওদের থেকে ক্রয় করছি, কিন্তু আমি কিন্তু টাকা দিচ্ছি 3,80,000। কাতারে যদি কেউ আসতে চায় না আসাটাই বেটার। এখনকার যে পরিস্থিতি আমি মনে করি যে নতুন না আসাটাই ভালো। আমি আজকে কাতারে, যেটা হচ্ছে মিডল ইস্টের বা আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী দেশ, কারণ তাদের অনেক ন্যাচারাল গ্যাস রিজার্ভ আছে, কিন্তু ঠিক আশেপাশের গালফ দেশগুলোর মতনই এই দেশে নাগরিকদের চেয়ে প্রবাসী বেশি। কাতারের টোটাল জনসংখ্যা ধরেন 26 লাখের মতো, তার মধ্যে নাগরিক এখানে থাকে কাতারি 3 লাখের একটু বেশি, অ্যান্ড বাংলাদেশি থাকে হচ্ছে 4 লাখ মানুষ। রিসেন্টলি আমি ইউএই থেকে প্রবাসীদের নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটাতে অনেক মানুষ জিজ্ঞেস করতেছিল আশেপাশের দেশগুলোর কি অবস্থা। তো আমি ভাবলাম কাতার নিয়ে এরকম একটা ভিডিও করি, যেহেতু এই দেশের টাকা ইউএই এর চেয়ে বেশি, ভাবলাম চেক করে দেখা যাবে এখানকার প্রবাসীদের অবস্থা কি ইউএই এর চেয়ে ভালো নাকি খারাপ নাকি একই রকম। সো ইউটিউবে আমি জিজ্ঞেস করলাম আমার ভিউয়ারদেরকে যে এখানে প্রবাসীদের জন্য কি প্রশ্ন আছে, ঠিক ইউএই এর মতনই, অ্যান্ড অনেকগুলো প্রশ্ন আসলো। সো আজকে আমি বেসিক্যালি দোহার রাস্তায় বের হয়ে এরকম বাংলাদেশি প্রবাসীদের সাথে ইন্টারভিউ করবো এবং তাদেরকে জিজ্ঞেস করবো আপনাদের কোয়েশ্চেনগুলো এবং তাদের অ্যান্সারগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করার জন্য এখন বাইরে বের হয়ে পড়ি। এই ভিডিওর ফরম্যাটটা হবে আমার 10-15 মতো কোয়েশ্চেন আছে যেগুলো ভিউয়ারদের কাছ থেকে পেয়েছি। এখানে বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদের সাথে কোয়েশ্চেনগুলো শেয়ার করে অ্যান্সারগুলো আপনাদের দেখাবো এবং বিভিন্ন মানুষকে ইন্টারভিউ করবো যাতে মানে এক মানুষের সাথে জিনিসটা বোরিং না হয়ে যায়। তো প্রথমে আছে আমাদের সাথে রিয়াজ ভাই, ওনার সাথে আজকে সকালবেলায় মনে দেখা হলো, সকালবেলায়। সো উনি এখানেই আমার হোটেলে ছিলেন। সকালবেলায় আমার রুমে এসে দরজা খুলে মানে একটু অবাক হয়ে গেলেন যে আমি এখানে আসি। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাকে আজকে ভিডিওটা করতে উনি হেল্প করবেন নাকি। সো উনি থ্যাঙ্কফুলি অ্যাগ্রি করছেন। সো প্রথম 2টা কোয়েশ্চেন আমি ওনাকে জিজ্ঞেস করি, অ্যান্ড কোয়েশ্চেনগুলো যদি আপনার উত্তরটা অসুবিধা থাকে তাহলে আমাকে বলেন, তাহলে মানে জোর করে কোনো কিছু বলবেন, ঠিক আছে? কাতারে বাংলাদেশের জন্য কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? যে কাজের চাহিদাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যেমন কি মেশন, ইলেকট্রিশিয়ান, আপনার স্টিল পিকচার, এই কাজগুলোর চাহিদা আপনাদের বেশি, কারণ অন্য দেশের লোকদের থেকে বাংলাদেশের লোকেরা একটু অভিজ্ঞতা ভালো। কাজ না জানলেও কিছুদিন দেখলে ওরা মানে অন্য দেশের লোক দেখে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দেখতে মানে বুঝে নিতে পারে। বাংলাদেশি মানুষই তারা আর কি পছন্দ করে কনস্ট্রাকশনের কাজের জন্য। আচ্ছা, ইন জেনারেল বাংলাদেশি প্রবাসী যারা এখানে আছে তাদের কয় ঘন্টা কাজ করা লাগে, সপ্তাহে কয় দিন বা দিনে কয় ঘন্টা? আপনার এখানে যে কোম্পানির যে সিস্টেম, কাতারের যে ল, ওইটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি বেসিক। যদি কোনো কোম্পানির থাকে যে বেশি কাজ করতে হয় তাহলে ওরা ওভার টাইম দিবে। বেসিক 8 ঘন্টা, এটা কাতারের ল। আর সপ্তাহে 1 দিন ছুটি, শুক্রবার ফ্রাইডেতে ছুটি। সবাই মোটামুটি তাহলে সপ্তাহে 1 দিন, হ্যাঁ, সবাই শুক্রবারে ছুটি পাচ্ছে আর বাকি 6 দিন কাজ করেন। এটা কনস্ট্রাকশনের। হ্যাঁ, কনস্ট্রাকশনে সাধারণত বেতন কিরকম হয় জানেন? বেতন যে যারা লেবার ডিপার্টমেন্টে যারা আছে, 2টা ডিপার্টমেন্ট, যারা কাজ জানে বা যারা কাজ জানে না, তো ওরা হেল্প করে, যারা মিস্ত্রি আছে ওদেরকে হেল্প করে। ওই স্যালারিটা হচ্ছে আমার জানা আমাদের কাতারের জন্য ওই হিসাবে 1000 + 300, 1,000 টাকা স্যালারি আর 300 টাকা খাওয়ার। এটা হেল্পারদের জন্য? হ্যাঁ, এটা হেল্পারের জন্য। আর মানে 1300 রিয়াল হয় হচ্ছে টাকায় মানে 40,000 টাকা। হ্যাঁ, প্রায় 40,000 টাকার মতো। আর এটা ছিল হেল্পারদের জন্য। যারা কাজ পারে যারা কাজ জানে অবশ্যই তাদের দক্ষতা হিসেবে ওই স্যালারিটা তাদের পেমেন্ট করা। কিরকম তাদের যেমন কি 1800, 1700, 2000 হলে এখন প্রায় 62,000। 62,000 ছিল। ঠিক আপনার? হ্যাঁ। আচ্ছা, একটু আপনাদের সাথে দেখা করতে আসছি আর কি। আচ্ছা, কে বললো? আমি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিদেশে আপনি যখন আসা যাওয়া করেন, আপনি কি করছেন? আমি 3বার আসা যাওয়া করছেন। মানে এয়ারপোর্টে কি হয়রানির মুখোমুখি হতে হয়? হয়রানির মুখোমুখি এটা তো হতে হয় বাংলাদেশে একটু। কীরকম? বেশিরভাগ হয়রানিটা হতে হয় আপনার ইমিগ্রেশনে, বাংলাদেশে ইমিগ্রেশনে। হ্যাঁ, এখানে কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করতে হয় না। এখানে ইমিগ্রেশনে ঝামেলা না, কোনো ঝামেলা করতে হয় না। আচ্ছা, কিন্তু যখন দেশে যাই, আমি 3বার গেছিলাম, 2বার একটা সমস্যা ছিল। একবার আমি একটু ইমার্জেন্সিতে গেছিলাম, তো আমার লাগেজ ছিল না, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা, কিন্তু আমি লাস্ট যখন গেছি তখনও মানে লাগেজ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। কীরকম সমস্যা লাগেজ? মানে বেল্ট ঘুরতেছে না, আমার মনে হয় ফুল বিমানে লাগেজ সবগুলা এক জায়গায়। আচ্ছা, না ওটা তো হ্যাঁ মানে টেকনিক্যাল সমস্যা, খুঁজতে মানে ওটা তো এয়ারপোর্টের সাধারণ, ওটা সবারই হয়। আর একটা সমস্যা হচ্ছে ইমিগ্রেশনে, ওইটা হচ্ছে আপনার মানুষের। এখানে কিন্তু ওদের একটু কাজ বা ওদের একটু ডেভেলপ। এখানে ইমিগ্রেশনের কথাই বললাম আমার এখানে আমরা আসছি, আমাদের আইডিটা দিছি, গেট খুলে গেছে, চলে আসছে, আর কোনো কাজ আসছে। কিন্তু দেশে আমি গেছি মনে হয় 2 থেকে 3টা ফ্লাইট একসাথে নামছে, এত ভিড়, প্রায় 3 ঘন্টার মতো আমি লাইনে।
না ওটা হ্যাঁ আমারও থাকা ওটা সবারই হ্যাঁ। বাংলাদেশের লাইনে না থেকে তো কোনো কারণ উপায় নেই। এখান সময় থেকে বেশি লাগে। এখান থেকে আমার যেতে লাগছে 4 ঘন্টা 50 মিনিট, এয়ারপোর্ট থেকে আমার বেরোতে লাগছে 3 ঘন্টা 20 মিনিট। আমারও হয়েছে এরকম, প্রতিবার না হলেও কিন্তু একবার দুবার হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমার একবার হয়েছিল। কিন্তু ওটা বাদে আর কোনো সমস্যা হয় না। না না ওরকম আচ্ছা তাহলে আর কোনো সমস্যা আর আসার সময় কি সমস্যা করে কোনো কোয়েশ্চেন করে না না, আমার সাথে হয় নাই, তবে আপনার দেখছি আর কি হইতেছে। আমার সাথে আলহামদুলিল্লাহ হয় নাই। রাজ ভাই বলতেছেন যে বাংলাদেশ থেকে যে ভিসাটা খরচ পড়লে কত বললো 2000 রিয়ালের মতো, বা যারা ভিসা বের করে আমার জানার মধ্যে প্রায় 2 থেকে 2.5 ভিতরে, মানে 60-70 হাজার টাকার মতো বাংলা বাংলাদেশ টাকায়। টাকা পড়ে। হ্যাঁ ওইটা ওইরকম খরচ হয়। কিন্তু একটা লোক আসতেছে কত 4.5 লাখ 5 লাখ খরচ করে নিজের খরচ করে আসতেছে। সেম ভিসা অন্য দেশের লোকেরা যেমন ইন্ডিয়ান, পাকিস্তান, ওরা আসতেছে কত ওইটাই 2,000-2,500 রিয়াল, ওদের টাকা 80-90 হাজার টাকা দিয়ে আসতেছে। কিন্তু সেম ভিসা আমরা আসতেছি 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে। দালালের দোষ নাকি? হ্যাঁ এটা আর কি সিন্ডিকেট, কারণ সব দিকে একই অভাব দালালের। নাই তো। আমি যখন বাংলাদেশ ট্রাভেলসে গেছি, আমার ভিসা হওয়ার পরে আমার ওরা একটা এগ্রিমেন্ট পেপার দিছে, কোম্পানির এগ্রিমেন্ট পেপার, বলতেছে ওইখানে সাইন করে। আমি বলতেছে আমি যেহেতু সাইন করি আমি একটু পড়ি, ওরা পড়তে দিতেছে না। তারপর আমি বলতেছি আমি একটু পড়ি, সমস্যা কি, আমার কন্ট্রাক্ট পেপার আমি একটু পড়ি। পরে আমি একটু জোর করে পড়ছি। বাংলাতে লেখা আছে সুন্দর যে 70,000 টাকার বিনিময়ে আমি ভিসা ওদের থেকে ক্রয় করছি, কিন্তু আমি কিন্তু টাকা দিচ্ছি 3,80,000। মানে বাকিটুকু ভেতর থেকে ওরা হ্যাঁ নিচ্ছে তাই না? সব বাংলাদেশি সিন্ডিকেট তারা ওরাই করতেছে। And আপনাকে এগুলা- পড়তেও দিচ্ছিল না যে কি মানে লেখা ওরা আছে? পড়তে দিতেছে না, আচ্ছা কারণ ওরা তো জানে এখানে কি লেখা আছে বা আমি কত দিয়ে আসছি। সবাই তো পড়াশোনা করে বুঝবে না। হ্যাঁ সবাই তো দেখা গেছে আমি পারেও না। ওই সময় যদি আমি বলতাম হ্যাঁ যে 70,000 টাকার ভিসা এখানে লেখা, আপনি আমার থেকে এত টাকা কেন নিলেন, ওরা বলবে যে আপনি সরেন, আপনার পিছনে আরো 100 জন আছে। মানে ডিমান্ড আছে হ্যাঁ যেটা ওরা ডিমান্ড আছে, বলতেছে আপনি যাইয়েন না, আপনি যদি বেশি হয় আরো 100 জন আছে, আপনারা সরেন। জানে। আপনার উপায় নেই। কি করার আছে, কিছু করার আছে, কিছু করার নেই। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হলো, এখানে একজন আমার উপর চিল্লাচিল্লি করতেছিল, গাড়ি সে স্টপ সাইনে না থেকে খুব মানে মাতব্বারি। তারপর আমাকে বলতেছিল কি পুলিশ ডাকবে, আমি বলে যাও পুলিশ ডাকো। তো পুলিশ সে ঠিকই ডাকলো শেষমেশ। তো পুলিশ আমার সাইড নিল আর বললো যে বলে না তুমি মানে গায়ের জোর, গাড়ি আছে বলে ভাবে যে মানে বাকি সবাই এভাবে এরকম ব্যবহার করতে পারবে। আপনার নাম কি? মোহাম্মদ পারভেজ সিদ্দিক সুমন। ডাক নাম একটা বলেন। মোহাম্মদ পারভেজ। পারভেজ ভাই বলি। হ্যাঁ, পারভেজ ভাই, আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে 6 বছর। সব অত অনেকদিন ধরে আছেন। এখানে কি করতেছেন, কি ডিমান্ড করেন? এখানে আমি সাপ্লাই কাজ করতেছি, ডাক্টিন, প্লাম্বার। সেখানে যে পরিশ্রম করে যে টাকাটা পান সেটা দিয়ে কি সংসার চলে দেশে? হ্যাঁ দেশে আলহামদুলিল্লাহ আপাতত যেটা পাই ওটা দেওয়া মোটামুটি চলতেছে। ওইভাবে আগে যেভাবে ছিল এখানে ওইভাবে আগের মতো নাই, এখন একটু কাজটা একটু কম। বিশ্বকাপের পর হ্যাঁ, থেকে কাজ করেন না? বিশ্বকাপের পর থেকে একটু কাজটা এটা কি কম। বিশ্বকাপের আগে কি মানে বেতন বেশি ছিল নাকি কাজ বেশি ছিল জিনিসটা? বিশ্বকাপের আগে যেভাবে কাজও ছিল এভাবে বেতনও ছিল। মানে কাজও কমে গেছে হ্যাঁ, দেখে, কাজও- মানে মানুষ বেশি কাজ কম দেখে হ্যাঁ, বেতনও কমে। লোক বেশি কাজ কম। And কিরকম কমছে বিশ্বকাপের পরে? সাথে সাথে কমে গেছিল নাকি? হ্যাঁ বিশ্বকাপের পরে সাথে সাথেই কমে গেছে। বিশ্বকাপের আগে থেকে কাজ বন্ধ হয়েছে, ওর পর থেকে আর এখন ওইভাবে চালু হয় না। এখন এই কিছুদিন ধরে কিছু কাজ চালু হয়েছে, এখন কিছু আচ্ছা, লোক আস্তে আস্তে কাজ চলতেছে। তাহলে মানুষ কি এখন আসতেছে? উনি তো বললেন যে আসছেন 2 সপ্তাহ আগে নাকি? হ্যাঁ মানুষ আসতেছে, কিন্তু কাজ মানুষ নেই। আসা বন্ধ নাই, আচ্ছা, মানুষ আসতেছে হ্যাঁ, কিন্তু কাজ কম। এস্টিমেট দিতে পারবেন আগে কিরকম ছিল, পরে বিশ্বকাপের পরে কতটুকু কমছে বেতন? বিশ্বকাপের পরে আপনার 50% বেতন কমে গেছে। 50% কমে গেছে। So, আপনি ধরেন যতটুকু ইনকাম করেন তার মধ্যে আপনি নিজে কতটুকু খরচ করেন আর দেশে পাঠান কতটুকু? যদি বলতে আপত্তি হয় বলেন। না, না, আসলে পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতেছি। না পার্সোনাল না, আসলে আমরা প্রবাসীরা এরকম, আমরা এখানে যেটাই ইনকাম করি ওটা আমরা ফ্যামিলিকে খুশি রাখার জন্য বেশিটা আচ্ছা। বাড়ছেন বাড়িতে পাঠাইতে হয়। এখানে এখানে শুধু খালি- আপনার রুম ভাড়া, নিজের খানা খরচ আর ব্যক্তিগত সামথিং কিছু। রুম ভাড়া, তারপর খানা খরচ, তারপর ট্রান্সপোর্টেশন, এগুলো মিলে কত পড়ে আপনার? এগুলো মিলিয়ে আপনার কাতারের প্রায় 1000 রিয়াল, 1000 1000 রিয়াল টাকায় কত? 30,000 টাকা। হ্যাঁ, বাংলার টাকা 30,000 টাকা। দুবাইয়ের মতন নিয়ে নিচ্ছে তাহলে। হ্যাঁ, অনেকটা বোঝা। থ্যাংক ইউ ভাই, একটু ভিডিও করতেছি। হ্যাঁ ভালো আছে, থ্যাংক ইউ ভাই। বলেন, আপনি আসতে আসছিলেন? তরমুজ খাওয়াইছিল একটা তরমুজ। এটা অনেক দিন আগে, 3 বছর আগে ভাই। কিছুদিন আগে না, অনেক দিন আগে। আপনার নামটা কি? সরি, আমার নাম হামজা হোসেন রিঙ্কু। আচ্ছা রিঙ্কু ভাই, ঠিক আছে। আর কোয়েশ্চেন যদি উত্তর না দিতে চান তাহলে বলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সো কাতারে আসার পর আপনার প্রথম কি প্রবলেম ফেস করতে হয়? আসছেন কতদিন আগে? ভাই 9 বছরে। ও আচ্ছা, অনেক। তাহলে 9 বছর আগে প্রথম যখন আসছিলেন তখন কি অসুবিধা, যেটা মানে আগে হয়তো বা আশা করেননি কিন্তু এখানে এসে? খারাপ লাগতো, মানে
কোম্পানিতে রুট কানেকশন কোম্পানি আছিল, তো কাজ হ্যাঁ। করতে অনেক সমস্যা হয়েছে। মানে কি কঠিন কাজ ছিল নাকি? হ্যাঁ, রোদের মধ্যে রোদের মধ্যে আছে। আপনি কি করতেন তখন? তখন হেলবারে আসছিলাম না, মানে কনস্ট্রাকশনের কাজে আর কি help? রোড কনস্ট্রাকশন। কয় ঘন্টা কাজ করা লাগতো এরকম দিনের রোদের মধ্যে? 10 ঘন্টা একটা বেলসা দিত, হ্যাঁ। একটা গেতি দিত, ওটা দিয়ে মাটি খুঁজা মানে কাজটাই সবচেয়ে বেশি কষ্ট না? পরে মানে ইঞ্জিনিয়ার দেখে আমার ছোট দেখে পরে এরা অফিসে মানে অফিসে কাজ দিচ্ছে তো। এখন এখন মাস 6 করার পরে আর কি। আচ্ছা আচ্ছা, প্রথম 6 মাস অনেক কষ্ট হয়েছিল কারণ বাইরে রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করা লাগতো। তুর্কিশ কোম্পানি আছে, আর কোনো কোনো অসুবিধা হয়েছিল আসার পর, যেটা মানে তারপরে কোম্পানি শেষ হয়ে গেল, কোম্পানি চাকরি চলে গেল বা দেশে? চাকরি চলে গেল। পরে কি পেয়েছেন? এনএসুলিয়া পরে আরেক কোম্পানিতে গেছে, পরে গ্লাস অ্যালুমিনিয়াম কোম্পানি, ওই কোম্পানিও শেষ হয়ে গেল, পরে এখন কি আচ্ছা, বুঝছেন, অসুবিধা আর অসুবিধা। অসুবিধা নেই অনেক। এখন কি চাকরি আছে নাকি? আলহামদুলিল্লাহ এখন কিছু আচ্ছা, তা বলো। এখন কোথায় কাজ করছেন? এখন কাজ করতেছি এই আলার হোটেল, হোটেলে? আলার হোটেল, ওই জায়গায় গ্লাস অ্যালুমিনিয়াম ইনস্টলার। কাতারে কাজের চাহিদা বর্তমানে কিরকম? এটা অনেকজন কি অলরেডি জিজ্ঞেস করছি, আপনি শুনছেন নাকি জানি না। মানে না, আমি আসলাম, আচ্ছা আচ্ছা, চাহিদা তো নর্মালি খারাপই বর্তমানে। এখন মানে কাজ পাওয়া কঠিন না? করলেও টাকা পাওয়া যায় না, কাজ করলেও টাকা পাওয়া যায় না? কোম্পানি থেকে টাকা পাওয়া যায় না নাকি? মানে দালালরা ঝামেলা করতেছে নাকি কাহিনী? কি জানি ভাই, এখন অনেক বাহানা মানে কি কিন্তু টাকা পাইতেছে না? এরা কয় টাকা কতজন পাইতেছে ধরেন না? মানে 100 জন কাজ করলে তার মধ্যে কয়জন টাকা পাইতেছে না? বেশিরভাগ মানুষ মনে করেন যে 50% মানুষ টাকা পায় না। পায় পরে গিয়ে টাকা পাইতেছে নাকি দেরি করে পাইতেছে নাকি পাইতেছেই না? পাইতেছে, পায়। ভিড় করেন, ভিড় নেই করি। আচ্ছা, ভালো আছে? একটু ভিডিও মাঝখানে আছে। ভিড় করলে গাড়ি এসে ঝামেলা করবে, এই জন্য ভিড় ওখানে ওখানে দাঁড়ায় না, প্লিজ ক্যামেরার পিছনে। কয় মাস দেরি হয় সাধারণত? মানে যদি 1 মাস 10 দিনের কথা হয় না, পয়লা হয় মানে 1 মাস 20 দিন, 2 মাস চলে যায়। 2 মাস পরে সাধারণত। চলে যায়। সবাই আর কি বাকিতে কাজ করতেছে এরকম অবস্থা। কি করবো ভাই, কাজ পাওয়া যায় না। কাজ না পাওয়া গেলে বাকিতে না করে তো উপায় নেই, মানে এরকম অবস্থা। রুমে বসে থেকে ডিপ্রেশনে বোঝা যায় না। খেলার পরে আর কি সব কিছুই হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। খেলার পরে এটা আরেকজনও সবাই বলছে আর কি, খেলার আগে মানে বেতনও বেশি ছিল, চাহিদাও বেশি ছিল, এখন আর কি আমিও চাকরি তো কম 1 দেখি। বছর ধরে আসছি ছুটির থেকে, আমারও আমি তো 5-6 মাস কাজ করছি, আর 5 মাস খেলাম। বাসায় চলে গেছিল, দেশে চলে গেছিল? হ্যাঁ, খেলার আগে গেছিলাম। খেলার আগেই চলে গেছিলেন আপনি দেশে? আছে এবারে 9 বছর ধরে আছেন, আপনি বলতে পারবেন কাতারে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? না সারাই বেটার ভাই, না আসাটাই ভালো। না এটা আসাটাই মানে কাজই নাই এখানে। কাজই নাই। দুবাইয়ে ভিডিও করছিলাম এরকম একটা, দেখছেন নাকি জানি না। ওখানে মানে কাজের সমস্যা ঠিকই আছে, যে মানে সব দালালের সমস্যা, কিন্তু কাজ নাই এটা আমি এত শুনি নাই যেরকম কাতারে আসার পর কাজ শুনতেছি। আছে, কিন্তু 5 কম টাকা আছে আর 6 কি। টাকা ঘন্টা, খরচই বেশি। মানে 5 রিয়াল ঘন্টায় না কত? 6 টাকা 7 টাকা, নর্মাল হেল্পার তো 6 টাকা 7 টাকা ঘন্টা, তাই না ভাই? 6 রিয়াল ঘন্টায় মানে 7 টাকা 8 টাকা, বিশ্বাস বেশি না। 6 রিয়াল মানে কত টাকা হয়? 6 টাকা 7 টাকা। 200 টাকা ঘন্টায় না, বাংলাদেশের হিসাব করেন না, এই জায়গায় 60 টাকা দিনে 70 টাকায় ধরেন, দিনে 70 টাকা হইলে মানে রিয়াল বলছি। মাস মান্থলি 1700-1800 টাকা, ওই তাতে 1000 টাকা হলে মানে এমনি জায়গায় আইডি খরচ, রুম ভাড়া, খাবার, টাকা বলেন না, বাংলাদেশি কেউ বুঝবে না আপনি রিয়াল মানে বাংলাদেশি টাকায় কত এটা বলতে। কাতারি রিয়াল আর কি। এত দিনে কত তাহলে আসতেছে বাংলাদেশি টাকায় ধরুন, বাংলাদেশে বা আপনি রিয়াল বলেন, আমি সব বলতেছি। 70 রিয়াল মানে হচ্ছে বাংলাদেশ টাকা 2000 টাকার মতো দিনে বা কিছু একটা। অ্যারাউন্ড এরকম 2000 টাকা। আচ্ছা আচ্ছা, তাও বেতন মানুষ পাবে নাকি কোনো ঠিক নেই। এটা খরচ মাসে কাজই পাওয়া বাংলাদেশে কঠিন, কাজ পাইলেও 30-35 মাসে 2000 দিনে 2000 টাকা, তারপর বেতন পাওয়া কঠিন। ভাই ভিডিও করতেছি মাঝখানে আসেন, ঠিক আছে? খরচ এই মাসে ভাই 30-35 হাজার টাকা খরচ। তিনবারের খরচ। দেশে তাহলে ফেরত যাচ্ছেন না কেন? যে কাজ এখানে নাই পাওয়া যায়, দেশে কি আরো অভাব কাজ? আরো বাবা, আরো এই শাদি করছি ভাই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার কিভাবে আচ্ছা, চাহিদা বাইরে গেছে কেন ভাই? আগে তো 1 প্যাড আছিল, এখন তো 3 প্যাড হয়ে গেছে। মানে আমি নিজের বাসায় কথা বলতেছি, যতই ঝামেলা হোক দেশে গিয়ে কাজ পাওয়া আরো কঠিন। আরো কঠিন। আচ্ছা, কি করবেন দেশে? এটা অবশ্য অনেকে বলে যে না বাস্তব। দেশে কাজ আছে, কিন্তু এটা মানে আমি জানি না। কাজ নাই, আচ্ছা। নাই বললেই নাই। এটা আমার অপিনিয়ন না, আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, যা শুনছি এটা। লোকালি কাজ করলে আপনি 1 মাস কাজ রেগুলার পাইবেন না, আচ্ছা। হয়তো বা 1 মাসে 15 দিন পাইতে পারেন, আরো 15 অভাব দিন বেশি, কাজের আছে। বসে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, চার পাঁচটা question করলাম, আচ্ছা, ঠিক আছে। ডিউটি করে আসছি। আচ্ছা আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ভাই, দোয়া করেন, ঠিক আছে? ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওতে আসবেন। আপনার নাম কি? আমার নাম মইনুল ইসলাম। মইনুল ইসলাম। মইনুল ভাই, আচ্ছা, আমি ভিডিও বানাচ্ছি, আপনি দুবাই ভিডিও দেখছিলেন, বলছিলাম ওরকমই একটা ভিডিও বানাচ্ছি, অনেক ছবিটা পরে তুলে আচ্ছা, তো আপনি অনেক কথা বলতেছিলেন, তো আপনাকে কথা বলারই চান্স দিলাম ভিডিও, সাইড দিয়ে কথা না বলে। আপনি কত বছর ধরে আছেন? আমি 7.5 বছরের উপরে। আপনিও তাহলে অনেক বছর ধরে আছেন এখানে। তাহলে কাতারের ব্যাপারে কি এরকম কিছু আছে অন্যান্য দেশে যেখানে মানুষ কাজ করতে যায় বাংলাদেশ থেকে, অন্য অন্য দেশের চেয়ে
ভালো কোন দিক দিয়ে কাতার যদি ভালো হয়ে থাকে, কেন মানুষ কাতারে আসে অন্য জায়গায় না গিয়ে? কাতার ওয়ার্ল্ড কাপ খেলার আগে অনেক ভালো ছিল। আচ্ছা। যেমন আমাদের ফিবিসার মানুষের যারা আর এমনি যারা কোম্পানিতে আছে তাদের কোনো অসুবিধা নেই, তাদের নির্দিষ্ট স্যালারি পাইতেছে। যারা আমাদের বাঙালি বেশিরভাগ কাতারে আছেন ফিবিসা বলতে যেমন আপনার কোম্পানি আছে, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আসছি যে আপনি শুধু ভিসা আমারে দিবা, কিন্তু আমার ইচ্ছা আমি বাইরে কাজ করবো। আমার গাড়ি আসতেছে এটা ওখানে পার্কিং করবো। তো ওই রকম মানুষ বেশি আছে বর্তমানে কাতারে। এখানে বাঙালির মানুষের একটু অসুবিধা, কারণ খেলার পর থেকে ওই খামগুলো বন্ধ আছে। খেলার পরে ফ্রি ভিসায় কাজ ফ্রি ভিসার পাওয়া কঠিন, কাজ খুব কঠিন আর কিন্তু খেলার আগে ভালো ছিল। খেলার আগে খুব ভালো আছে। যে কোনো মানুষে নিচে যারা খাম জানে না 60-70 হাজার টাকা প্রতি মাসে কামাই করে। আমি দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি সিলেটে। সিলেটে। তো ওই রকম মানে খুব শুরু আসছিল যে যে ফিভিসে আইলে যে কোনো মানুষে 50-60 হাজার 60-70 হাজার মিনিমাম খেলার আগে 4-5 বছর মানুষে কামাইতে পারছে। যারা খাম জানে না এরা, যারা খাম জানে 60-70 হাজার 80 হাজার 1 লাখ পর্যন্ত প্রতি মাসে কামাইতে পারছে। ওই হিসাবে মানে অনেক খাইছেন। কিন্তু খেলার পর থেকে এই দেশে তাদের যত কনস্ট্রাকশন কাজ আছে সবগুলা বন্ধ, বড় বড় সরকারি প্রজেক্ট বন্ধ। ওই হিসাবে খেলার পর থেকে এখন পর্যন্ত মানুষের একটু অসুবিধা যারা ফিভিসায় আছে। নেক্সট কোয়েশ্চেনটা আপনার জন্য, কিন্তু ইন জেনারেল একটু উত্তর দিয়ে এটা আপনার হয়তো দেখতে পারবেন। সাধারণত মানুষ এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছে দেশে যাওয়ার জন্য কীরকম ছুটি পায়, কতদিন পর পর বা কয় বছর পর পর? তা আপনার কেসে কয়দিন আর 7 বছরে কয়বার গেছেন আপনি দেশে? 7 বছরের ভিতরে আমি একবারও দেশে যাইনি। একবারও যান না? 7.5 বছরের ভিতরে। তবে যারা কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে কাজ করে। এগ্রিমেন্টে কাজ করে দোকানে বা কোম্পানিতে, এরা প্রতি বছর সরকারি কানুনের 21 দিন ছুটি। 21 দিন দেশে যেতে 21 দিন দেশে যাইতে পারবা। এই 21 দিনের স্যালারি ওনারা পাইবা। যদি দেশে যায় নাও গেলে পাইবা, গেলেও পাইবা, থাকলে ডাবল পাইবা। ফ্রি ভিসা যারা আছে তারা কি দেশে যেতেই পারছে না একদম? যারা একটু ইনকাম করতেছে, যাদের আত্মীয় স্বজন আছে সাপ্লাইতে বা কন্ট্রাক্টের কাজ করতেছে, এরা চাইলে 2 মাস 3 মাস পর পর যাইতে পারতেছে। আচ্ছা। এটা কোনো মানে আনলিমিটেড। যেমন আমি ফিভিসায় চাকরি করলে এটা আমার ইচ্ছার স্বাধীন। আমি বছর 5 বার দিতাম পারবো, 10 বার দিতাম পারবো, মানে খালি বেতন পাবেন না, এটা হচ্ছে যতবার খুশি যেতে পারবেন, কিন্তু বেতন পাবেন। সাধারণত ফিভিসায় যারা মোটামুটি একটু বালা কাজ কাম করতেছে এরা 6 মাস 1 বছর 2 বছর পর পর যাইতেছে। যারা একটু অবস্থা খামখাজ নাই, অবস্থা কম বা দেশের অনেকের সম্পর্ক আছে যে দেশেরও অবস্থা ভালো না, তো ওনারা অন্য থাকে খালি ইনকাম করে। ক্যামেরার পিছনে ভিড় করেন না, নাহলে মানুষ গাড়ি যেতে পারবেন না। কোন জার্নালিস্ট থেকে? জার্নালিস্ট আছে ইউটিউবে। আর আপনার চেনা জানা মানুষ বলেন সাধারণত ফ্রি ভিসা যারা আছে তারা কতদিন যায়? এটা কি আপনারা হয়তো বলতে পারেন, মানুষ কতদিন যায়? ওই মানুষের ইনকামের উপরে ইনকামের সাধারণত ধরেন বাংলাদেশি আপনার চেনা বছরে প্রতি বছরে একবার সাধারণত মানুষ এই বিষয়ে প্রতি বছর একবার যায়। আপনার যাওয়া হয় না? যে আমার যাওয়া না কি, আমি কোম্পানিতে আছি হিসাবে আর আমার কিছু পরিকল্পনা আছে হিসাবে আমার যাওয়া হয় না। না আসছিল ঠিক আছে। ভিডিও করতেছেন কি ভাই? ভিডিও তো এখানে হইতেছে আলাদা। ভিডিও আমার আচ্ছা ভাই ভাই। আছে দুবাইতে, আপনার সাথে হ্যাঁ ভাই, দেখা করার হ্যাঁ জন্য চেষ্টা করছি। ভাই আমার ভিডিও আপনার আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম রবিউল ভাই। রবি ভাই। আচ্ছা চিনা চেনা লাগছে কেন জানি? আমি আপনাকে ইউটিউবে অনেক বেশি আচ্ছা আচ্ছা, আমি মনে হয় আপনাকে ইউটিউবে দেখছি। কাতারে যারা নতুন আসতে চায় তাদের জন্য কি কোনো পরামর্শ আছে আপনার বাংলাদেশ থেকে? জি অবশ্যই পরামর্শ আছে। কি বলবো? আচ্ছা, এখনকার যে পরিস্থিতি আমি মনে করি যে নতুন না আসাটাই ভালো। এখন আমাদের অনেক শরিকা আছে, নতুন নতুন শরিকা খুলতেছে, লোক আনতেছে, কিন্তু কাজের এখনকার যে পরিস্থিতিটা কাজ খুবই কম। আমাদের বিশ্বকাপ খেলার পর থেকে কাতারে কাজের চাহিদা খুবই কমে গেছে। এখন আমি মনে করি যে নতুন না আসাটাই ভালো। অন্য জায়গায় যাওয়া, অন্য দেশে আর আরেকজনই বলছিল এটা ঠিক আছে। এখনকার যে কাজের পরিস্থিতি ওই হিসাবে না আসাটাই ভালো, কিন্তু এখানে আসলে রিজিকের উপরে সবকিছু। আপনি আসতেছেন, অনেক দক্ষতা থাকলে যে কাজ জানে তার কিন্তু চাহিদা ভালো। যেমন আমি এখন কাজ করতেছি আলহামদুলিল্লাহ, মাসে 15-20 দিন কাজ হয়। অনেকে আছে এরকম মাসে 2-3 মাস বসে আছে, দেশের থেকে আসছে বসে মানে কোনো দক্ষতা ছাড়া এখানে আসাটা এখন দক্ষতা, হ্যাঁ, এবং দক্ষতা আসাটাই মানে এসেই যে কাজ পাবে এরকম কোনো কথা নাই। না, নাই এরকম নাই কোনো- পাওয়ার নাও chance পাওয়া- নেই। আপনি কত বছর হয়েছেন কাতারে? আমি কাতারে 10 বছর চলতেছে। তো আপনি কাতারে আসার আগে যা ভেবেছিলেন, আসার পর কি সেটা পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি আগে দুবাই ছিলাম 7 বছর, ঠিক আছে। দুবাইতে 7 বছর আমি তেমন একটা ইনকাম করতে পারি না। আলহামদুলিল্লাহ দুবাই থেকে আমি 2008-এ গেছি দুবাইতে, 15-তে আমি দেশে গেছি, 15-তে আবার কাতারে আসছি। তো এখন 2024 চলতেছে। আলহামদুলিল্লাহ আসার পরে আমি কোম্পানিতে ছিলাম, মাশাআল্লাহ ভালো বেতন ছিল, প্রায় 1800-2000 টাকা বেতন পাইতাম কোম্পানি থেকে। আরও আমার চাহিদা বেশি, বিয়ে করছি, বউ বাচ্চা আছে, মানে আরও বেশি কামামু এই আশা ভরসা করে আমি টাইস মার্বেলের কাজ করি, ঠিক আছে। আমি কন্ট্রাক্টরের মাধ্যমে কাজও করি। এটা কি আপনি শিখছেন দুবাইয়ে গিয়ে কাতারে? না, এটা আমি বাংলাদেশ শিখা, বাংলাদেশে তারপরে শিখে কাতারে করছি এবং দুবাই করছি, দুবাই থেকে কাতারও আসছি কোম্পানিতে ছিলাম। এখন আমি বাইরে
কন্ট্যাক্ট দেওয়ার মাধ্যমে কাজও করি এবং নিজে কাজ পাইলে নিজে কন্ট্যাক্টে নিয়ে কাজ টুকটাক কাজ নিজে করি, ঠিক কন্ট্রাক্ট আছে? পেলে ফ্রিল্যান্স তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মনে করি যে কাতার আমার জন্য ভালো। উনিও বলছিলেন যে মনে হয় বাংলাদেশ থেকে কাজ একটা শিখে আসাটাই হচ্ছে সবচেয়ে সুবিধার better, ব্যাপার। আমি এটা মনে করি। আমি না মনে হলে করি। অন্য দেশ থেকে মানুষ শিখে আসতেছে শিখে ইন্ডিয়া থেকে। আসতেছে। মানে বাংলাদেশ এমবাসি থেকে কাতারের প্রবাসীদের কি দরকার পড়লে কি সাপোর্ট পাওয়া যায়? আলহামদুলিল্লাহ পাওয়া যায়। আমি পাইতেছি এবং আমার পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যারা আছে সবাই পাইতেছে। কেউ বলতেছে পাইতেছে না, আমি কিন্তু উনি বাংলাদেশ পাচ্ছে। হ্যাঁ। দূতাবাস থেকে রাষ্ট্রদূতের আমি হাজারো সালাম। উনি সবসময়, আমি কয়েকদিন আগে ওনার একটা মিটিংয়ে গেছি, উনি এত সুন্দর করে সবাইকে বলছে যে আপনারা দয়া করে এরকম কোনো অকার্যকর করবেন না কাতারে যে আমাদের বাংলাদেশে বদনাম হয়, ঠিক আছে? আপনারা ভালো কিছু করেন, বাংলাদেশের জন্য সুনাম হয়। আমরা যে কোনো সুবিধা পাই, কিন্তু অনেক সময় দেখা গেছে যে পাসপোর্টটা আমাদের যে পাসপোর্ট রিনিউ করতে যাই ওইখানে একটু লম্বা ডেট হয়ে যায়। আর একটু শর্টকাটে হইলে আমাদের জন্য একটু ভালো হতো, ঠিক আছে? আচ্ছা, আপনি মানে পাসপোর্ট রিনিউয়ালের কথাই বলছেন। রিনিউ করে। আর এমনি দূতাবাস থেকে আপনি যে কোনো কমপ্লেন নিয়ে যান, অবশ্যই তারা সমাধান করে দেয়, ঠিক আছে? কিন্তু কোন ধরনের কমপ্লেন ধরনের যে কোনো কমপ্লেন আপনি নিয়ে যাবেন তারা সমাধান করে দেয়। এক্সাম্পল দিতে পারবেন? এক্সাম্পল, আপনি দেখা গেছে যে একটা কোম্পানিতে আছেন, আপনার টাকা পয়সা দিতেছে না, ঠিক আছে? বা অনেক মাসের বেতন আটকানো, ঠিক আছে? বাংলাদেশ এমবাসি ঠিক করতে পারে? এম্বাসি তারা করে, তারা আপনাকে পরামর্শ দিতে আছে। পরামর্শ আপনি লেবার করে যান, লেবার করে যাইয়া আপনি মামলা করেন, আমরা আপনাকে সাপোর্ট করবেন। আপনি কিছু বলতে চেয়েছিলেন নাকি? একটা কোম্পানিতে জব করি আমি, অ্যাকাউন্টেন্ট, 7.5 বছর থাকি প্রাইভেট কোম্পানিতে। এবং আমি একটা কোম্পানি খুলেছি, কনস্ট্রাকশন কোম্পানি। ওই যে একটা স্টেশন আছে বর্তমানে বাংলাদেশে, এইটা রাতকে 2টার সময় গিয়া লাইনও খারাপ লাগে। রাত 2টার সময়? রাত 2টার সময় খারাপ লাগে, মানে এমবাসির সাথে কথা বলতে? এমবাসির সাথে কথা বলতে হইলে ওইটা ভিসা এটা কি সিস্টেম নাই যে মানে লাইন আগে থেকে টোকেন নিয়ে রাখা বা কিছু? এইটা আমরা কমপ্লেন করছি, যেমন এই দেশের ব্যাংকে আপনি হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে করতে পারবা। আজকে পাইছেন না, কালকে পরশুদিন অ্যাপয়েন্টমেন্ট করলার টাইম মতো আপনি ও টাইমে গেলা। ওই যে ওভারঅল আমাদের এমবাসি সেম বাংলাদেশের সিস্টেমের মতন চলতেছে। লাইনে দাঁড়ায় ওভারঅল আচ্ছা। 1-2 জন স্টাফ ভালো আছে। মানে আরো স্টাফ বেশি হলে আপনার মনে হয় সুবিধা হতো এখানে প্রবাসীদের। জি। কিন্তু মোট কথা শিডিউল নিয়ে ঝামেলা, যে মানে সময়। তারপর ওই যে পাসপোর্ট রিনিউ করার সময় কোনো কিছু সময় লাগে, মানুষ আগে গিয়া ওই রকম 2টা ফজরের টাইমে গিয়া লাইনে খারাপ লাগে। সো লাস্ট ইয়ার আই গেস কোয়েশ্চেন ছিল এমবাসি নিয়ে। এমবাসির ওয়েট টাইম খারাপ, এটা শুধু বাংলাদেশে না, এটা অনেক দেশে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এমবাসির ওয়েট টাইম নিয়ে। কিন্তু রাত 2টার সময় জীবনে কোথাও দাঁড়ানো লাগে না। আসুন, লজ্জা পেন না, সিঙ্গেল আছে। ওকে ভালো। আরেকটা ভাইয়া, হ্যাঁ আসুন, এখানে মাঝখানে চাপবেন তাহলে হবে। নাদের ভাই হ্যাঁ, একটু থামেন, দুজন একসাথে কেমন ছবি তুলবো। সো কাতারে প্রথম দিনের যে ব্লগটা করছিলাম ওখানে একজন ট্যাক্সি চালকের সাথে আমার কিছুক্ষণ কথা হয়েছিল তার চাকরি নিয়ে। ওই পার্টটা এই ভিডিওর মধ্যে আমি ঢুকাই দিচ্ছি, কারণ এই ভিডিওর কথাবার্তার সাথে অনেক রিলেভেন্ট জিনিসটা। সেখানে ভাইনি বলতেছেন যে বিশ্বকাপের সময় এখানে উনি বাস চালাতেন, প্রাইভেট বাস কোম্পানির জন্য, অ্যান্ড ওটাতে 8,000 রিয়ালের মতো আসছে, যেটা মনে হয় বাংলাদেশি টাকায় এখনকার রেটে অ্যাটলিস্ট আসে 2.5 লাখ টাকার মতো মাসে। মানে ভালোই একটা। জি ভালো। এন্ড ওটা দিয়ে ট্যাক্সি নিজে কিনছেন আপনি না? তারপর ট্যাক্সি নিজে কিনে তারপর ট্যাক্সি চালাচ্ছেন এখানে। কত বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন নিজে? ট্যাক্সি আজকে 2 বছর। 2 বছর ধরে। আর বাস চালাইছি, ওই প্রিপারেশন বাস চালাইছি। ট্যাক্সি, এটা ট্যাক্সির ইয়ে নাই, মিটার নাই কেন এখানে? এটা উবার সব। উবারের সব পুরো। জি, উবার। এখানে কি উবারে ভালো টাকা আছে যদি নিজের গাড়ি থাকে? জি। কিরকম আসেন এটা বলতে পারেন? অসুবিধা হলে বলেন না। না দেখতেছে 12 ঘন্টা ডিউটি করলে আপনার পার ডে 250 বা 300 প্লাস। 300 রিয়াল মানে 10,000 টাকা ডেইলি নাকি কত? মাসে মাসে? আচ্ছা দেখতেছে খরচ আচ্ছা, থামেন, মাসে 10,000 টাকা কেমনে হয় রিয়ালে? রিয়াল আচ্ছা, ওটা কোন? আমরা তো টাকা হ্যাঁ, ওটা আমি বারবার রিয়ালকে টাকা বলতেছে, আমার মাথায় হিসাব উল্টাপাল্টা হচ্ছে। খরচ আছে, আবার খরচ তো অবশ্যই আছে। পার ডে না 300 প্লাস করলে 50 রিয়াল তেল যায়। কিন্তু বেশিরভাগ মানুষ মনে হয় এরকম ইনকাম করে না, না বাঙালি না টাকা? বাঙালি সবাই প্রায় মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি যারা লেবার সেকশন আছে তারা একটু ধর না, তারা রয়েছে পার ডে যারা লেবার তারা 80 টাকা, আর যারা একটু কাজ জানে টেকনিশিয়ান তাদের 120 টাকা। 120 রিয়াল? আপনি সব টাকা বলতেছেন কিন্তু রিয়াল। লেবারে যারা তাদের হচ্ছে 80 টাকা, টেকনিশিয়ান হচ্ছে 100। আবার টাকা বললেন আপনি, রিয়াল বলেন? 80 রিয়াল। 80 রিয়াল। আর যারা টেকনিশিয়ান তারা 120 রিয়াল। ও, তাহলে তো মাসে মানে 60,000 টাকা বা 50,000 টাকার মতো আসতেছে। জি। আচ্ছা, কিন্তু তারপর না, তাহলে দুবাইয়ের মতোই না অনেকটা? তাহলে জি, আবার অনেকটা থাকা খাওয়ার খরচ আছে, আবার 20,000 ধরেন টাকা রিয়াল। 20,000 তো উপরে, প্রায় 30,000। হ্যাঁ, 30,000-এর উপরে পড়ে না? হ্যাঁ, 1,000 রিয়াল এমনি তো খরচ হয়। থাকা খাওয়ার খরচ মানে দুবাইয়ের মতোই নাকি? দুবাইয়ের বেশি? জি। না, দুবাইতে থাকা খাওয়া খরচ একটু বেশি যায়। আচ্ছা, দুবাই জন্য
একটা জিনিস বলবো, এই ভদ্রলোকের সাথে কথা বললাম যে উনি যে বললেন বেতন কত, এটা উনার জন্য সত্যি হলেও আমি বাকি 10-15 জনের সাথে যে বেতন নিয়ে কথা বলছি কারোর সাথে কথা হয় নাই যে এত বেশি বেতন পাচ্ছেন উনার মতো। আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। যদি এরকম আরো ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্টসে জানায়। আসলে আমাকে অনেকে বলতেছিলেন দুবাইয়ের মতো প্রত্যেক দেশ থেকে একটা ভিডিও করবেন, এটা করা সম্ভব না, কারণ সব দেশে এরকম বের হলে বাংলাদেশি পাওয়া যায় না। অনেক সময় অনেকে আমাকে কন্ট্যাক্ট করে বাংলাদেশে আমার ভিডিও আসতে চায়, তাদেরও অনেক সময় অন্য একটা মতলব থাকে যে নিজের বিজনেসকে প্রমোট করার বা নিজের অন্য কোনো কিছুকে প্রমোট করার। সো তাদের সাথে এরকম অনেস্ট কথাবার্তা রাস্তার মধ্যে যেরকম মানুষ দেখলেই কথা হচ্ছে সেটা পাওয়া খুবই কঠিন। সো এরকম ভিডিও সব দেশে করা সম্ভব না আনলেস বাঙালি অনেক থাকে, এখানে যেরকম 4 লাখ বাঙালি। বাট যদি আমি অন্যান্য দেশে যাই যেখানে বাংলাদেশ অনেক আছে, বাংলাদেশিদেরকে রাস্তাঘাটে হাঁটলে পাওয়া যায়, তাহলে দরকার হলে করতে পারবো যদি আপনাদের এরকম ডিমান্ড থাকে। অ্যান্ড যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেটস না, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir_on_the_go। আচ্ছা, এটা ছিল কাতার থেকে রেকর্ড করা আমার ভিডিও, এপ্রিল মাস থেকে একটা। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে কাতার থেকে, যেটা খুবই অ্যাডভেঞ্চার প্যাকড একটা ভিডিও ছিল, ওইটাও 2 মাস আগের।